নমস্কার, সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই। একটি শিশু যখন এই পৃথিবীর আলো প্রথম দেখে তখন কিন্তু জন্ম নেয় শুধু এক শিশু নয়, তার সাথে জন্ম নেয় এক মা, একটা পরিবার এবং ভবিষ্যতে স্বপ্ন দেখার বিশ্বাস। স্বাভাবিক জন্ম পদ্ধতি একটা অভিনব প্রয়াস এবং এর সাথে জড়িয়ে আছে মায়ের আত্মবিশ্বাস, জড়িয়ে আছে শিশুর ভালো থাকার প্রচেষ্টা এবং অবশ্যই একটা নতুন শৈশবের শুভ সূচনা। আজকের আলোচ্য বিষয় হলো শিশুর স্বাভাবিক জন্মের প্রয়োজনীয়তা এবং এখন অবশ্য আধুনিকতার ছোঁয়া সব কিছুতেই ছেয়ে গেছে, তবে আজকে আমরা চেষ্টা করব ফিরে যেতে সেই পুরনো পন্থার দিকে, সেই পুরনো পদ্ধতিগুলো, সেই মানবিক পথগুলো আবার বেছে নেওয়ার জন্য। কারণ একটা শিশু মানে একটা নতুন ভোরের সূচনা এবং সেই ভোরের পথ দেখায় কে জানেন? এক এবং প্রতিটা সাহসিনী মা। তাই আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে দিয়ে সেই পথকে আরও আলোকিত করব। আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণ সিং। দূরদর্শনে আপনাকে স্বাগত জানাই স্যার। এবং রয়েছেন ডক্টর দেবাশিস ভট্টাচার্য, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ। দূরদর্শনে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। এবং পর্দার ওপারে বসে থাকা আমার দর্শক বন্ধুরা, আপনাদের জন্য তো বলবো যে আপনাদের অভিজ্ঞতা, আপনাদের প্রশ্ন আমাদের কাছে তুলে ধরুন, সেটা আমাদের অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে। আপনাদের জিজ্ঞাসার অপেক্ষায় আমরা থাকব। প্রথমেই ডক্টর সিং আসছি আপনার কাছে। আজকে যেহেতু আমাদের আলোচনা স্বাভাবিক প্রসব পদ্ধতি নিয়ে, একটু জেনে নেব যে কেন স্বাভাবিক প্রসবের প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, আদি অনন্তকালে প্রসেস অফ ইভলিউশনে যে পদ্ধতিতে শুধু মানুষ নয় প্রত্যেকটা ম্যামাল জন্ম নেয়, সেই প্রসেসটা প্রকৃতি একদিনে ডেভেলপ করেনি। তার পেছনে হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে। মানুষের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রয়োজন, যে শিশুর জন্ম মানে একটা বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে দেওয়া নয়। একটা শিশু হচ্ছে মায়ের স্বপ্ন। মা শুধু স্বপ্ন দেখে না যে বাচ্চা জন্মাবার পরে কেঁদে দেবে। মা স্বপ্ন দেখে যে আমার বাচ্চা আমার তুলনায় আমি যত দূর গেছি, যতটা আমার বুদ্ধির বিকাশ হয়েছে, আমার বাচ্চা আমার থেকে এগিয়ে যাবে। এই প্রসেসটার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি অনেক বেশি সাহায্য করে, কেন এটা প্রকৃতির পরীক্ষিত। তার মানে এই নয় যে সিজারিয়ান লাগবে না। সেই প্রসঙ্গেই যাব ডক্টর ভট্টাচার্য আপনার কাছে। আপনার কি মনে হয় যে এখন নর্মাল ডেলিভারির হার অনেকটা কমে গেছে বা সিজারিয়ান অনেকটা বেড়ে গেছে? সেটা কেন বলে আপনি মনে করেন? এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। একটা কারণে যে প্রথম কথা, সমাজ সেইভাবে মানুষকে তৈরি করছে, একটা ভয় তৈরি হচ্ছে যে আমি নর্মাল ডেলিভারিটা ঠিকমতো করে করতে পারবো তো, এই ব্যথা সহ্য করতে পারবো তো, এতটা সময় ধরে যে আশঙ্কা উদ্বেগ নিয়ে যে আমার ডেলিভারিটা ঠিকমতো হবে এবং আমি একটা সুস্থ বাচ্চাকে জন্ম দেব, তার থেকে বাবা আমার ঝামেলার দরকার নেই, 1 ঘন্টার মধ্যে সিজার করে ফেলি, ডাক্তারবাবুও মুক্ত হয়ে গেলেন আর আমিও মুক্ত হয়ে গেলাম। কাজেই সেইটা বোধহয় তড়িঘড়ি করে একটা কাজ মিটিয়ে ফেলার ইচ্ছেটাই সামাজিকভাবে এবং প্রত্যেক ব্যক্তিগতভাবেও মানুষ সেই দিকে এগোচ্ছে। তাহলে ডক্টর সিং, আপনি কেন মনে করছেন যে নর্মাল ডেলিভারি বেটার, বা নর্মাল ডেলিভারির সাথে সিজারিয়ান ডেলিভারির কি তফাৎ রয়েছে? দেখুন, যখন একটা শিশু জন্মায় 40 সেন্টিমিটার ডিস্টেন্স হয় গর্ভ থেকে বাইরে। এই 40 সেন্টিমিটার প্রকৃতি চেয়েছে যে একটা বাচ্চা 24 ঘন্টার মধ্যে কভার করবে। এই নর্মাল যখন ফ্লোরা ও যে এক্সপোজারটা পায়, এই 24 ঘন্টা ওর সারা জীবনের সব থেকে বড় অবদান, সব থেকে বড় মায়ের কন্ট্রিবিউশন। কি কারণে?
এই বাচ্চা আমরা বলি গুড ব্যাকটেরিয়া অ্যান্ড ব্যাড ব্যাকটেরিয়া। ও মায়ের গর্ভে গুড ব্যাকটেরিয়ার সঙ্গে ওর পরিচয় হয় এবং এই গুড ব্যাকটেরিয়া আগামী দিনে ওকে অনেকগুলো রোগ থেকে বাঁচায়। ধরে নি বাচ্চার কোলাইটিস, বাচ্চার ডায়াবেটিস, বাচ্চার হাইপারটেনশন, বাচ্চার অ্যাস্থমা, বাচ্চার মানসিক এগিয়ে যাওয়ার। যে কারণে আমরা মানুষ, আমরা আমাদের পরিচয় হাইট দিয়ে হয় না, কেন জিরাফের হাইট অনেক বেশি। আমাদের পরিচয় ওজন দিয়ে হয় না, হাতির ওজন অনেক বেশি। আমাদের পরিচয় সৌন্দর্য দিয়ে নয়, কেন মোর আমাদের থেকে অনেক বেশি সুন্দর। তাহলে মানুষের পরিচয়, মা চাইছে আমার বাচ্চা বুদ্ধির বিকাশে হোক। এই বুদ্ধির বিকাশ নতুন যে রিসার্চটা হয়েছে, যেটাকে আমরা ইপিজেনেটিক্স বলছি, সেখানে দেখানো গেছে যে নর্মাল ডেলিভারি হলে তার বুদ্ধির বিকাশ অনেক বেটার হয়, সে অনেক বেশি নীরব থাকে। এবং এই যে 24 ঘন্টার সময়, এটা সারা জীবনের ওর প্রতি একটা মানে ব্লেসিংস বলা যেতে পারে। এবং এটা কাটশট যখন আমরা করছিলাম, তখন একবারও প্রশ্ন করিনি প্রকৃতি কেন 24 ঘন্টার সময় দিল। মানুষ, ডাক্তাররা মনে করলো যে কাজটা আমরা 1 ঘন্টা করতে পারি, সেটা প্রকৃতি কেন 24 ঘন্টা। যদি কোনোদিন প্রকৃতিকে প্রশ্ন করেন যে 24 ঘন্টা কেন, তাহলে আপনি উত্তর নিজে থেকে পেয়ে যাবেন। না, তাহলে এক ক্ষেত্রে আমরা যেটা ভাবতে পারি যে এই যে 24 ঘন্টাকে যদি আমরা ফিরিয়ে দিই, মানে বিজ্ঞান যদি আবার প্রকৃতির কথা চিন্তা করে সেভাবে আমরা এগোই, অবশ্যই, তাহলে সমাজকে প্রথমে আগে সচেতন হতে হবে। সমাজকে সচেতন করতে গেলে যেটা আমার মনে হয় যে স্কুল লেভেলে যখন সেক্স এডুকেশন দেওয়া হয়, সেই সময় যদি এই বিজ্ঞানটাও তাদেরকে শেখানো হয় যারা ভবিষ্যতের বাবা মা হতে চলেছেন, তাহলে কিন্তু আমার মনে হয় যে ভবিষ্যতের মায়েরা চাইবে না যে আমার সিজারিয়ান হোক, কারণ তারা চাইবে তার সন্তান আরও বুদ্ধিমান হোক, আরও বুদ্ধিমতী হোক, এবং তারা ভারতবর্ষকে আরও ভালো সন্তান দিয়ে ভারতবর্ষকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবে। কাজে এই কারণে আমি বলবো যে এটার শিক্ষাটা স্কুল লেভেল থেকে শুরু করলে আরও বেশি ভালো হয়। বেশ, একবারে 20 থেকে যদি আমাদের মহিলাদের মনের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যায়, তবে আমি বিশ্বাস করি যে আমার মতন বহু মহিলারা এটা মনে করবেন যে লেবার পেন একটি অত্যন্ত কষ্টকর, যন্ত্রণাদায়ক পদ্ধতি, এবং সেইটা থেকে মুক্তি কে না চায়, কে যন্ত্রণা পেতে চায়। তো সেইভাবে যদি আমরা ভাবি, তাহলে এই লেবার পেন থেকে কি মুক্তি পাওয়া সম্ভব? খুব ভালো প্রশ্ন। এবং আমি বলবো যে পশ্চিমবঙ্গে এটা নিয়ে এক্সপেরিমেন্টও করা হয়েছে। আমি যখন ডাক্তারি পড়ছি, এমনকি এইমস নিউ দিল্লিতেও যখন একটা শিশু জন্মায়, তখন দেখা গেছে যে গোটা ঘর মাকে চিৎকার করছে, আরো জোর লাগাও, আরো জোর লাগাও, যেন মনে হচ্ছে কোনো ভারী পাথর আমরা তুলছি। এবং সে সময় মা চিৎকার করছে, ব্যথা হচ্ছে, এটা হচ্ছে। খুব রিসেন্টলি ক্যানিংয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করলাম যে প্রত্যেক মাকে যেভাবে লেবার রুমের ডিজাইন ছিল যে পর্দা দিয়ে ভাগ করা, আমরা পর্দা তুলে দিয়ে একটা অ্যালুমিনিয়াম পার্টিশন দিলাম। অর্থাৎ একটা মা কাঁদলে আরেকটা মা শোনে না। এইটুকু করে আমরা যে অদ্ভুত পেলাম যে মাদের কান্না থেমে গেল। রিসেন্টলি সেখানে একদল ডাক্তাররা গেছিলেন, ব্যাঙ্গালোর থেকে এসেছিলেন, তারা অবাক হয়ে বললেন, সত্যি কি মা জন্ম দিয়ে দিয়েছে? বাচ্চার কান্না শোনা গেল, মায়ের কোনো কান্না নেই। অর্থাৎ আমি আবার ফিরে আসি, there are ways to decrease the pain। আমরা বলি ওষুধ দ্বারা নয়, 5টা জিনিস বলবো। আলোটা কমিয়ে দিন, শব্দটা, আওয়াজটা কমিয়ে দিন, মাকে প্রাইভেসি দিন, বার্থ কম্প্যানিয়ন দিন, পর্দা নয়, একটা অ্যালুমিনিয়াম পার্টিশন করুন, আর মাকে হাঁটার সুযোগটা দিন। এই প্রত্যেক কটা প্রক্রিয়া ভারতবর্ষে গ্রামে গঞ্জে ছিল। মেডিকেল কলেজে 1835 যখন প্রথম লেবার রুম ডিজাইন হলো, তখন একটা ঘরে 5টি মা ডেলিভারি করছে, তখন সে মায়ের প্রাইভেসি চলে গেল এবং লেবার পেন বন্ধ হয়ে যায়। আপনি অবাক হয়ে জানবেন, দুটো গরুকে একটা ঘরের মধ্যে
আমরা ডেলিভারি করাতে পারি না। কেন যে আমরা মানুষকে জোর করেছি, সারা পৃথিবীতে এটা হয় না। ফলে আমি বলবো যে প্রাইভেসি দিন, ব্যথা কমে যাবে, ব্যথার জন্য ভয় পাবে না। আর এই ব্যথা যেটুকু করে সেটা বাচ্চার ভবিষ্যতের জন্য এতটাই জরুরি যে প্রকৃতি এমনি এমনি ব্যথা দিয়ে, এবং সেই ব্যথাটা সহ্য করার। আমি আপনাকে বলছি, দর্শকদের বলছি, আপনারা আসুন ক্যানিংয়ের মতন একটা একদম ইন্টেরিয়ারে, কোনো মায়ের কান্না আপনি শুনবেন না। এমনকি সিজারিয়ান হলেও বাচ্চা সঙ্গে সঙ্গে মায়ের গায়ে লেগে যায়, মায়ের মুখে হাসির আছে, মা বলে আমার ভালো লাগছে, অথচ তার পেট কিন্তু কাটা, এখনো সেলাই বাকি আছে। ফলে আমার মনে হয় ব্যথাটা যদি পরিবেশ চেঞ্জ করে দেওয়া যায় তাহলে ব্যথা। এটা তো একটা সুন্দর অনুভূতি বটেই, এতদিন ধরে মা যে জিনিসটাকে বড় করছে বা একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই ফলাফলটা সে পেতে চলেছে। কিন্তু সেই পরিবেশ এবং সেই প্রক্রিয়া যদি আমরা আরও একটু স্থিতিশীল করতে পারি। ডক্টর ভট্টাচার্য, আসছি আপনার কাছে, আবারও জেনে নেব যে কি কি ধরনের পজিটিভিটি হতে পারে নর্মাল ডেলিভারিতে মায়ের জন্য এবং সন্তানের জন্য। এই প্রসঙ্গে আরেকটা জিনিস খুব বেশি দরকার, যেটা হচ্ছে বার্থ কম্প্যানিয়ন বলি আমরা। বার্থ কম্প্যানিয়ন হচ্ছে এমন একজন মানুষ যিনি মায়ের পাশে থাকবেন ডেলিভারির সময় এবং তাকে মেন্টালি সাপোর্ট করবেন। আইডিয়ালি আমার মত হচ্ছে সেই বার্থ কম্প্যানিয়নকে কিন্তু ফ্যামিলির কোনো ফিমেল মেম্বার্স, সেটা তার বোন হতে পারে, তার মা হতে পারে, তার ননদ হতে পারেন, তো যিনি তার ফ্যামিলিতে তার সাথে সব থেকে ক্লোজ সেরকম এক ব্যক্তিকে যদি প্রথম থেকে চুজ করা হয়, তাহলে সুবিধে হচ্ছে কি যখন মায়ের অ্যান্টিনেটাল ফেজ চলছে, মানে মা যখন গর্ভবতী এবং মাঝে মাঝে ডাক্তারবাবুকে এসে দেখাতে আসছেন, তার সঙ্গে তিনিও আসুন, যাতে তিনি এই প্রসেসটা সম্বন্ধে আগে থেকে অবগত হন। এবং তাছাড়া ক্যানিংয়ে আমরা একটা সুন্দর ব্যবস্থা করেছি, সামনে একটা টিভির ব্যবস্থা আছে, যেখানে যে লেবারিং মাদার তিনি দেখতে পাচ্ছেন পরপর স্টেপসগুলো কী কী হচ্ছে, এবং সেটার ব্যাপারেও যিনি বার্থ কম্প্যানিয়ন থাকছেন তিনি তাকে এনকারেজ করছেন, যে কারণে সে কিন্তু ভয় পাচ্ছে না। ভয় না পেলেই কিন্তু তার চিৎকার, মানে ব্যথাটাও তার কমে যায়, তার আশঙ্কা কমে যায়, কাজে অটোমেটিক্যালি সে দেখা যায় যেটা আর কি ডক্টর সিং বললেন যে মা কিন্তু কাঁদছেন না, এটাও একটা বড় কারণ। এবং সেটা কিন্তু এখন ওয়ার্ল্ড ওয়াইড সেটা অ্যাকসেপ্টেড হয়েছে যে বার্থ কম্প্যানিয়ন থাকাটার কতখানি ইম্পর্টেন্স, এবং যে কারণে ফার্মাকোলজিক্যাল ইউজ, মানে ওষুধ দিয়ে ব্যথা কমিয়ে দেওয়ার প্রয়োজনীয়তাটাই কিন্তু এখন অনেক কমে গেছে। মানে সত্যিকারে ব্যথার চেয়ে ব্যথা হবে এই আশঙ্কাটাই মাদের অনেকটা তার প্রতিবন্ধক। বেশ, ডক্টর সিং, আসছে আপনার কাছে। আমরা তো জন্ম নিয়ে আলোচনা যখন করছি, শিশু জন্মানোর পর যে প্রথম যে ঘন্টাটা, সেটা কতটা গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি, কেন বলি, বা সেটা কিভাবে আমরা সুন্দর করে সেটাকে শিশু এবং মাকে সাজিয়ে তুলতে পারি? দেখুন, এই প্রসঙ্গে যেখানে আলোচনাটা চলছিল, আমরা যদি আলোচনাটা আরেকটু এগিয়ে নিয়ে যাই, যে নর্মাল ডেলিভারিতে সব থেকে সহজ জিনিস হচ্ছে মা দ্রুত হাসপাতাল থেকে ডিসচার্জ হয়, বাচ্চা সুস্থ থাকে, কিন্তু সব থেকে বেশি দরকার হচ্ছে যে শিশুটা জন্মেছে তাকে যদি মায়ের বুকের উপরে আমরা যখন রেখে দিই কর্ড কাটার আগে, তখন সৃষ্টির একটা অদ্ভুত জিনিস হয়, যেটা আমরা সবাই হয়তো ভুলে গেছি। দেখা গেছে যে মায়ের স্কিন যদি বাচ্চার স্কিনকে টাচ করে, যে মোমেন্টে বার্থের পরে টাচ করলো, এই সেন্সেশনটা মায়ের এবং বাচ্চার ইমোশনাল ব্রেনে যায়। আমরা ল্যাটিন ল্যাঙ্গুয়েজে সেটাকে ইনসুলা বলি, তার মানে আইল্যান্ড। কিন্তু যদি বাবা টাচ করে, যদি নার্স টাচ করে, এমনকি যদি ডক্টর সিংও টাচ করেন, তাহলে সেই ইনফরমেশনটা যাচ্ছে অন্য একটা এলাকা যেখানে পেইন সেন্সেশন থাকে। অর্থাৎ এই যে প্রথম টাচ হলো 60 মিনিটের মধ্যে, এই 60 মিনিটস তে সব কিছু পাল্টে গেল। মায়ের পুরো ব্রেন, বাচ্চার ব্রেন, এই অ্যাটাচমেন্ট। আজকাল যখন মারা বলে যে বৃদ্ধ অবস্থায় বাচ্চারা মাদের প্রতি কোনো আকর্ষণ ফিল করে না, তার কারণ বোধহয় ছিল যে ওই স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হলো না। এই আর্লি ইনিশিয়েশনে ব্রেস্ট ফিডিং শুরু হয়ে যায়। কেন, আগেই একটা কথা বলে দিই
delivery is not by uterus, delivery is not by ovary, delivery is a communication between the mother's brain and the newborn's brain. Temni milk is not in the breast, milk is in the mother's brain. মা যদি আনন্দ পায়, মা যদি চোখ বন্ধ করে যদি শিশুর কল্পনা করে, তাহলে এই দুধ চলে আসবে। কেন যে দুটো হরমোন দিয়ে বেরোয়, প্রোল্যাকটিন আর অক্সিটোসিন অ্যান্টিরিয়র পোস্টেরিয়র, সেটা মায়ের। ফলে এই 60 মিনিটসে যখনই আমরা করলাম, তখন দেখলাম মায়ের সব কষ্ট চলে যায় এবং এই বাচ্চার মায়ের অ্যাটাচমেন্টটা। বরঞ্চ এখানে আজকে আমি দর্শকদের বলবো যে আপনারা প্রত্যেকেই ডিমান্ড করুন, আপনাদের বাড়িতে যখন বাচ্চা হয় তখন সিজারিয়ান করে বাচ্চা একটা কোনায়, মা একটা কোনায়। এটা মনুষ্যত্বের পক্ষে, বাচ্চার পক্ষে একটা ভয়ঙ্কর অপরাধ। দিস ইজ নো লেস দেন আ ক্রাইম। কেন একমাত্র বাচ্চা মাকে চিনত জন্মের আগের থেকে, বাকি সবার সঙ্গে পরিচয় হয় জন্মের পরের থেকে। মায়ের গন্ধ, মায়ের হার্টবিট, এটা অনেক আগে থেকে ও শুনতে অভ্যস্ত। ফলে মায়ের বুকে লেগে থাকলে ওর মনে হয় আমি একটা চেনা পরিচিত গন্ধ, চেনা পরিচিত আওয়াজ, চেনা পরিচিত স্পন্দনের সঙ্গে আছি। প্রকৃতির এই পদ্ধতিটা আমরা তো খালি মিডিয়াম, তার বেশি তো কিছু নয়। আর এই যে আপনি বললেন যে শিশুর জন্মানোর যে পরের পদ্ধতিগুলো, জন্মানোর ঠিক পরে কোন সময় ডক্টর ভট্টাচার্য আপনার মনে হয় যে কর্ডটা কাটা উচিত, আগে কতক্ষণ পরে, বা সেই পদ্ধতিটা সম্বন্ধে যদি একটু কিছু বলেন। এটা প্রথমে ডক্টর সিং যেটা বলছিলেন যে 40 সেন্টিমিটার এটা আম্বিলিক্যাল কর্ড হঠাৎ প্রকৃতি দিল কেন? ঠিক, ছোটখাটো দিলেই তো পারত। দ্বিতীয় কথা হচ্ছে যে যদি ন্যাচারাল মেথডোলজিতে যদি দেখেন কোনো একজন ম্যামাল, মানে সেটা একটা গরিলা হোক, একটা শিম্প্যাঞ্জি হোক, তারা যখন ডেলিভারি করে সেখানে তো অবস্টেট্রিশিয়ান থাকেন না যে তিনি ফট করে ক্ল্যাম্পটা লাগিয়ে কর্ডটাকে সেপারেট করে দেবেন। তো সেক্ষেত্রে যেটা হয় কি, যে বাচ্চাটা বেরিয়ে আসে, তারপর তার কয়েক মিনিট পরে প্লাসেন্টাটা নিজে থেকে সেপারেট করতে শুরু করে, এবং যতক্ষণ না সেপারেট করছে সেই প্লাসেন্টার মাধ্যমে, কর্ডের মাধ্যমে রক্তটা কিন্তু বাচ্চার কাছে পৌঁছচ্ছে। সেটা শুধু রক্ত নয়, তার সঙ্গে অক্সিজেন যাচ্ছে, ইমিউনোগ্লোবুলিন যাচ্ছে এবং অন্যান্য প্রয়োজনীয় হরমোনস, এগুলো মায়ের থেকে বাচ্চার কাছে ট্রান্সমিটেড হচ্ছে। তো এই যে জিনিসটা, এই যে প্রয়োজনীয়তাটা থাকছে বলেই কিন্তু কর্ডটাকে রাখা, কর্ডটাকে লম্বা রাখা, আর সেই অ্যাডভান্টেজটা কিন্তু আমরা নিচ্ছি যে সঙ্গে সঙ্গেই বাচ্চাকে নিয়ে আমরা মায়ের বুকের কাছে পৌঁছে দিতে পারছি। ওই লেংথটা যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের বাধ্য হতাম কর্ডটাকে কেটে দিতে, কারণ মায়ের বুকের কাছে তাহলে পৌঁছতো না। তার মানে ভেবে দেখুন যে প্রকৃতি কতটা বুদ্ধিমতী, যে তিনি প্ল্যান করে রেখেছেন একদম সুন্দরভাবে, যাতে মা বাচ্চা এই কমিউনিকেশনটা, যেটা ডক্টর সিং বললেন যে মা বাচ্চার মধ্যে ব্রেন টু ব্রেন কানেকশনস হয় থ্রু ইমোশনাল টাচ। এটাকেই কি ক্যাঙ্গারু মাদার কেয়ার বলা হয়? এই জিনিসটাকেই, ওই ওয়ার্ডটার কাছাকাছি ব্যাপারটা, এটা কিন্তু আমরা আরেকটু এগিয়ে এই কথাগুলো বলছি। আমার মনে হয় ডক্টর সিংকে বাকি পার্টটা বলতে বললে আপনাদের কাছে জিনিসটা পরিষ্কার হবে। একদমই তাই, ঠিকই আছে। যেটা ডক্টর ভট্টাচার্য বললেন সেটা আমি একটু এগিয়ে নিয়ে যাচ্ছি। ধরুন একটা বাচ্চাকে হাঁটতে শেখাই কি করে আমরা? মা তাকে আঙুল ধরে হাঁটতে বলে। যে মোমেন্টে তার মনে হয় যে বাচ্চা এবার হাঁটতে শিখে গেছে, সে আঙুলটা ছেড়ে দেয়। আমাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য সব থেকে বেশি দরকার, যেটা আমরা কোভিডে শিখলাম, সেটা হচ্ছে অক্সিজেন। ব্রেন সব থেকে বেশি অক্সিজেন ডিমান্ড করে, সেখান থেকে এনার্জি তৈরি হয়। এবার যখন বাচ্চা গর্ভে ছিল তখন জলের তলায় স্কিউবা ড্রাইভারের মতন মা অক্সিজেন দিয়ে যাচ্ছে। এবার মা বলল তুই বাইরে বেরো, তুই নিঃশ্বাস নিয়ে যখন ঠিকঠাক অক্সিজেন নিতে পারবি, কেন জীবনে প্রথম তোর ফুসফুসে খুলছে, তুই নিঃশ্বাস নিচ্ছিস, যখন নিঃশ্বাস নিতে পারিস আমাকে খবর দিস, তারপরে আমি প্লাসেন্টাটাকে বেরো। এবং এই কাজটা
কোনো বাচ্চার ক্ষেত্রে 1 মিনিট লাগে, 3 মিনিট লাগে। অর্থাৎ প্রকৃতি চাইছিল না যে একটা ন্যানো সেকেন্ডের জন্য অক্সিজেন কমে যাক। সেই অক্সিজেন দিচ্ছে, বাচ্চা বাইরে আছে, কাঁদলো, অক্সিজেন নিল, যখন অক্সিজেন চলে আসলো ও মাকে সিগন্যাল দিল, মা এবার আমি কিন্তু বাঁচতে পারবো, আমি ইন্ডিপেন্ডেন্ট। তখন মা প্লাসেন্টাকে ছেড়ে দিল। তারপরে আমাদের রোল হচ্ছে কর্ড কাটিং। এই মুহূর্তে আমি যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করি, তাদের মধ্যে যদি কেউ কবি থাকেন, যে ঘটনাটা ডক্টর সিং বললেন এটা কিন্তু কাব্যের মধ্যে সুন্দর কবিতা হিসেবে তৈরি হতে পারে, এবং সেটা আবৃত্তি করলে আমার মনে হয় এই মেসেজটা আমরা মানুষের কাছে আরো কাছাকাছি পৌঁছে দিতে পারবো। এবং প্রকৃতির এই অদ্ভুত হিসেব নিকেশ, এত বড় ম্যাথামেটিশিয়ান, আমরাই শিশু তার কাছে। পরের প্রশ্নে আসি ডক্টর ভট্টাচার্য, যে এখন প্রশ্ন করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে গল্পগুলোই শুনি আপনাদের কাছ থেকে। যে প্রথম যে দুধ বা ইয়েলো মিল্ক বা কোলেস্ট্রাম, যেটা হলুদ দুধ যেটা বলা হয়, সেটার গুরুত্ব কি? আমি জানি বহু মানুষ এর সম্বন্ধে জানেন, তবুও যারা জানেন না, যারা নতুন মা, যারা মা হতে চলেছেন, তাদের জন্য যদি আপনি বলেন এটা কতটা ইম্পর্টেন্ট। এটা নিয়ে কিন্তু আগেকার দিনে অনেকের ভুল ধারণা ছিল যে এটা বোধহয় উইচেস মিল্ক বলতো, যে দুধটা দিলে বাচ্চার কোনো ক্ষতি হয়ে যাবে। অ্যাবসলিউটলি এটা উল্টো ধারণা। এটার মধ্যে মায়ের অনেক কিছু জিনিসপত্র বাচ্চার কাছে পৌঁছয়, তার কোয়ালিটি মিল্কের থেকেও এটা কিন্তু আরও রিচ, বোথ ইন ইমিউনোগ্লোবুলিনস, ইন প্রোটিনস, ফ্যাটস, এবং এতটাই সুন্দর প্রকৃতি তৈরি করেছেন। কারণ যেহেতু বাচ্চাটা প্রথম দিকে তার খেতে পারার ক্ষমতাটা কম থাকে, মিল্ক ফ্লোটাও সে কারণে যতক্ষণ না বাড়ছে ততক্ষণ এই কোলেস্ট্রামটাই গুড এনাফ তাকে সমস্ত রকম সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই কারণে এই কোলেস্ট্রামটা কোনো মতেই কোনো রকমভাবে ফেলে দেওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং যেটা পূর্ণভাবে মাকে এনকারেজ করা উচিত দেবার জন্য। আমি মনে হয় ডক্টর সিংকে বলবো এই দুটো দুধের তফাৎ এবং কিভাবে মা বুঝবেন যে হ্যাঁ ঠিক অ্যাডিকুয়েট ফিডিং হচ্ছে, সেটা সম্বন্ধে আইডিয়া দেব। প্রথমেই বলি, আমাদের ধারণা থাকে যে কয়েক ফোঁটা দুধ, এই যে বাচ্চা জন্মে গেছে, এর খিদেটা মেটাবে। মারা সাধারণভাবে প্রশ্ন করে, ডাক্তারবাবু ওই তো 2-3 ml। এখন প্রকৃতি এখানে আবার হচ্ছে যে ফিরে যেতে হয়। যেদিন বাচ্চা জন্মেছিল তার স্টামাক সাইজটা হচ্ছে একটা কি বলবো, 5 ml, একদম মানে হচ্ছে যে বাদামের মতন। তার বেশি দুধ দিলে কিন্তু বাচ্চা বমি করবে, ওইটুকুই আছে। কিন্তু 1 সপ্তাহ আগে এই স্টামাক সাইজটা প্রায় ডিমের মতন হয়। অর্থাৎ আস্তে আস্তে মায়ের দুধ বাড়ছে, আস্তে আস্তে বাচ্চার স্টামাকটা বাড়ছে, যতটা প্রয়োজন ততটাই। প্রথম যে মিল্ক 1 ঘন্টা যে গোল্ডেন আওয়ার, এই যে স্কিন টু স্কিন কন্ট্যাক্ট হলাম, এবার এই মায়ের সারা জীবনে, ধরুন পশ্চিমবঙ্গের মা, তার নানা রকম রোগের সে সংস্পর্শে এসছে, তার সমস্ত ইমিউনিটি ওই তার প্রথম মিল্কের মধ্যে ঢেলে দিল। সেটা অমৃত, সেটা ফার্স্ট ভ্যাকসিন। এবার বাচ্চার ওই রোগগুলো থেকে প্রতিরোধ হয়ে গেল, মানে আরো শক্তিশালী করে ওই ছোট্ট শিশুকে। এবং সেটা হচ্ছে সেই মায়ের দুধ। সে মায়ের যদি অস্ট্রেলিয়াতে জন্মায় তাহলে ওখানকার ডিজিজের প্যাটার্নে তার ইমিউনিটি তৈরি হবে। ফলে খুব প্রাসঙ্গিক যে পরিবেশে আমরা বড় হচ্ছি, সে মা ছোটবেলা থেকে যা যা রোগ হচ্ছে। থার্ড জিনিসটা হচ্ছে যে অনেক সময় মারা বলে যে বাচ্চার পেট ভরছে না, বাচ্চা সারাক্ষণ আমার সঙ্গে লেগে থাকে। আজকে দর্শকদের বলছি, বাচ্চার পেট অনেক আগেই ভরে যায়। কেন লেগে থাকে? মায়ের গন্ধ পেতে চায়। বাচ্চার চোখে দৃষ্টিটা খুব কম। আপনারা দেখেছেন কুকুর, সে লোককে চেনে গন্ধ দিয়ে, তার চোখে দৃষ্টি কম। যে বাচ্চাটা আজকে জন্মেছে তারও চোখে দৃষ্টি কম, সে মাকে চেনে গন্ধে। আমি একটা এক্সপেরিমেন্ট করেছিলাম, মা যদি কোনো বডি স্প্রে লাগিয়ে নেয় তাহলে বাচ্চা মায়ের কাছে যায় না,
কেন সে মায়ের গন্ধ পায় না, ফলে চিনতে পারে না। আমরা যদি মায়ের শাড়ি দিয়ে, যেখানে গন্ধটা রয়েছে, যে বাচ্চা প্রিটার্ম হয়ে গেছে, সেই মায়ের শাড়ি যদি না ধুয়ে আমি যদি লাগাই, যেদিকে শাড়িটা থাকবে বাচ্চা সেখানে। অনেক মাদের এক্সাম্পল আমি দিতে পারি, মা যদি কাজে চলে যান তাহলে বাচ্চা মায়ের কাপড় নিয়ে ঘুমায়, মায়ের গন্ধটা পায়। ফলে এই ক্লোজনেস অফ মাদার অ্যান্ড চাইল্ড, ভাষা শেখার জন্য ডেভেলপমেন্ট, মা যখন কোলে দুধ খাওয়াচ্ছে, দ্য ডিস্টেন্স বিটুইন দ্য মাদার অ্যান্ড চাইল্ড ইজ অনলি 30 সেন্টিমিটার। কেন বাচ্চাকে প্রকৃতি বলছে তুই আর কিচ্ছু দেখিস না, তুই শুধু মায়ের মুখটা দেখ, মা কি করে কথা বলে। তার জন্য মাতৃভাষা আমরা বলি, পিতৃভাষা বলি না। মা যেভাবে মুখ খুলছে সেটা বাচ্চা চুপচাপ 6 মাস পর্যন্ত দেখে, তারপরে প্রথম কথা। মানে আবার অনেক সময় কথা বলারও প্রয়োজন হয় না, মায়ের নিস্তব্ধতাই কিন্তু সন্তানের জন্য ভাষা হয়ে ফুটে যায়। কারণ সে মাতৃগর্ভে থাকার সময় প্রথম হার্টবিটটা মায়ের সেই প্রথম, সেটাই তার কাছে আওয়াজের সমান। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন, একটু সমস্যাটা শুনে নি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন আপনার সমস্যাটা, আমরা শুনতে চাই। হ্যালো হ্যালো, আমরা শুনছি, বলুন। সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যালো ম্যাডাম, আমার দেবাশিস স্যারের কাছে প্রশ্ন জানার আছে। আমার ওয়াইফের হার্টের অপারেশন হয়েছে 2 বছর আগে, মেটাল ভালভ চেঞ্জ হয়েছে, শুনতে পাচ্ছি না যে আমরা যে এখন আমরা, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমরা উনি ডেইলি ওয়ারফারিন খেতে হয় সন্ধ্যে 6টার সময়। তো আমরা এখন 2 বছর হয়ে গেছে, এখন আমরা বেবি নিতে চাই, তো ওনার কাছে একটু পরামর্শ কিভাবে আমরা আগাবো। বেশ, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু সমস্যাটা জেনে নিই, আমরা দুটো ফোন একসাথে। নমস্কার, কে বলছেন, সমস্যাটা যদি বলেন। হ্যাঁ, সমস্যাটা একটা, আমি শিক্ষা বিষয়ের সাথে দিয়েছে দেখলাম যে শিশু স্বাভাবিক জন্মের প্রয়োজনীয়তা, মানে একটা শিশু যখন ছোটবেলায় জন্মায় তখন তো শিশুর শ্বাস প্রশ্বাস ও হৃদস্পন্দনে স্বাভাবিক থাকে, তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে এই মধ্যে ছোটবেলা থেকে, মানে এটা কি করে বৃদ্ধি পেতে পারে, মায়ের তো সুস্থতা আমরা কিভাবে লক্ষ্য করতে পারি, ব্রেস্ট ফিডিং এর সুবিধা অসুবিধাটা কিন্তু, মানে কোলেস্টেরল যেটা হয় সেটা তার সুবিধা অসুবিধাটা একটু বললে ভালো হয়। আর সন্তানে আমরা যে জন্ম যে স্বাভাবিক রাখা, তার যে মানে নিট ওয়াইফাই বাচ্চাদের যে একটা 0 থেকে 12 মাস বয়সে যে বাচ্চা, তার যে স্বাভাবিক প্রসব, তার নবজাতকের জন্য যোনির মাধ্যমে যে জন্ম হয়, তার একটা শিশু খুব প্রাসঙ্গিক উনি একটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নে যাব যে ওনারা যে ফ্যামিলি প্ল্যানিং করতে চান, কিভাবে ওনারা? না, ওনারা অলরেডি যে বাচ্চাটি তার বয়স 2 বছর হয়ে গেছে, এখনকার নিয়ম অনুযায়ী 2 বছর অ্যাটলিস্ট মায়ের দুধ খাওয়াটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল। তারপরেও কিন্তু মা কন্টিনিউ করতে পারেন। এখন প্রসঙ্গ হচ্ছে যে বাচ্চাকে এখনও মায়ের দুধ খায়, যদি খায় সেটা কন্টিনিউ করুন। প্রসঙ্গ দ্বিতীয় প্রশ্ন আসে যে ওনার ন্যাচারাল সাইকেলস আবার শুরু হয়েছে কি হয়নি। সবথেকে ভালো হবে যে কাছাকাছি যে সরকারি হসপিটাল আছে সেখানে গাইনি ডিপার্টমেন্ট যদি থাকে সেখানে গিয়ে দেখা করতে, নাহলে আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করে তিনি বলে দিতে পারবেন যে সবথেকে কাছে কোন হসপিটালে গিয়ে তাকে একবার নিজে সুস্থ আছেন কিটা পরীক্ষা করে নেওয়াটা দরকার আছে। নিজে সুস্থ থাকলেই তবে পরের প্রেগন্যান্সি নেওয়ার ব্যাপারে প্ল্যান করা যাবে। দ্বিতীয় প্রশ্নে আসি ডক্টর সিং আপনার কাছে। সত্যি সফল স্তন্যপান বলতে আমরা কি বুঝি, বা আরও নানান প্রশ্ন করলেন, মিডওয়াইফদের সম্বন্ধে উনি জানতে চাইলেন, সে ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, বাচ্চার হচ্ছে যে একটা তো বললাম যে সারাক্ষণ যদি লেগে থাকে তার মানে এই নয় যে পেট ভরছে না। প্রথম 24 ঘন্টায় যদি বাচ্চা একবার পেচ্ছাপ করে, দ্বিতীয় দিন 2 বার, তৃতীয় দিন 3 বার, তাহলে আমরা বলবো যে পেট ভরে গেছে। 1 সপ্তাহ পরে 6 থেকে 7 বার যদি পেচ্ছাপ করে তাহলে এটা। বাচ্চা কাঁদছে, মায়ের বুকে লেগে থাকতে চাইছে, ঘুমাচ্ছে না, এই কোনোটাই কারণ নয় যে স্তনপান ঠিক করে হচ্ছে না। বরঞ্চ এটার একটাই মানে শিশু তার মাকে চেনে, সে সারাক্ষণ লেগে থাকতে চায়, এবং সেটাই
আপনি যতগুলো প্রাণী রয়েছে ম্যামলস, বাদরের ক্ষেত্রে দেখে নিন, বাচ্চা সারাক্ষণ মায়ের সঙ্গে লেগে থাকে। দ্বিতীয় কথাটা যেটা আপনি জিজ্ঞেস করলেন যে আমরা আর কি করে বুঝবো, বাচ্চারা কিন্তু রাত্রিবেলা জাগে, মারা অনেক সময় বুঝতে পারেন না। তার কারণ গর্ভাবস্থার মধ্যে মা যখন জাগে তখন বাচ্চা ঘুমায়, আর বাচ্চা যখন জাগে তখন মা ঘুমায়। এই জন্যে বেশিরভাগ বাচ্চারা রাত্রিবেলা জাগে। ফলে মাদের একটা জিনিস বোঝাতে হবে, যে শিশুকে আপনারা জন্ম দিয়েছেন প্রথম 1000 দিন, 9 মাস, আর তারপরে এই সময় তার বেশিরভাগ ব্রেনটা ডেভেলপ করছে। কোনো স্কুল, কোনো কলেজ ব্রেন ডেভেলপ করে না। আপনি হচ্ছেন প্রথম শিক্ষিকা, তার মানে মা। এই 1000 দিন যার জন্য ম্যাটারনিটি লিভ পাওয়া যায়, আপনি ওর ব্রেনের ওপরে লক্ষ্য রাখুন। ফলে আপনি বুকের দুধ খাওয়াবেন, আপনি গান শোনাবেন, আপনার সঙ্গে লাগিয়ে রাখবেন। আপনি যদি চান করতেও যান তাহলে সেই সময় যেন আপনার কাপড়ের মধ্যেই থাকে, যাতে মায়ের গন্ধটা পায়। এইটা কিন্তু ব্রেস্ট ফিডিংয়ের পক্ষে। আরেকটা জিনিস বলবো যে বাচ্চার খিদেটা আমি যে কোনো দুধ দিয়ে মেটাতে পারি। এমনকি যদি মোষের দুধ দিই তাহলে বাচ্চা আরো তাড়াতাড়ি মোটা হয়ে যাবে, আরো লম্বা হয়ে যাবে। কেন? তাহলে ওটা মোষের দুধ, ওখানে ফ্যাটটা বেশি আছে, তাকে মোষের মতন হতে হবে। কিন্তু মানুষের বাচ্চার আমার আয়তনে বড় হলে হবে না, বুদ্ধির বিকাশ। তাহলে দেখবেন মায়ের দুধে প্রোটিনটা অনেক কম, কিন্তু মায়ের ভালোবাসা আর এমন কিছু জিনিস থাকে যাতে বাচ্চার যে 100 বিলিয়ন নিউরনস আছে তার ডেভেলপমেন্টের জন্যে যে খোরাকটা দরকার সেটাই হচ্ছে। যে ভুলে যাবেন না, আমরা বাঙালি, পাঞ্জাবি, হিন্দু, মুসলিম পরে হই, যেদিন আমরা জন্মাই আমাদের একটাই পরিচয়, আমরা হোমোসেপিয়ান। আর হোমোসেপিয়ানকে চেনা যায় তার ব্রেন ডেভেলপমেন্ট। প্রথম 1000 দিন তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই প্রয়োজন, এবং তার মধ্যে মায়ের সঙ্গে লেগে থাকা, আর্লি স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, ব্রেস্ট ফিডিং, এই সমস্ত কিছু। এবং প্রথম 1000 দিন প্রত্যেক মাদের সময় দেওয়া উচিত। বাকি বাড়ির সমস্ত কাজ ছেড়ে দিয়ে আপনার শিশুর প্রতি যে সময়টা দিচ্ছেন সেটাই ওর ভবিষ্যতে তৈরি করবে। বেশ, এটা একটা বিল্ডিং ব্লকের মতনই রইল সারা শিশু সারা জীবনের জন্য। দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সিকিমপুর থেকে কণিকা রায় বলছি। হ্যালো, বলুন, আমরা শুনছি আপনার সমস্যাটা বলুন। ম্যাডাম, আমি ডাক্তারকে বলছি, ওনাদের আপনার সবাইকে প্রণাম জানিয়ে বলছি। আমার মেয়ে এখন 42-43, কিন্তু আমার মেয়ের যখন ডেলিভারি হয় তখন কিন্তু আমার যে ব্রেস্ট মিল্কটা এসেছিল সেটা কিন্তু হসপিটালের আয়ামাছিরা সেটা শাখার মেশিন দিয়ে শাক করে বাদ করে দিয়েছিল, দিয়ে বলেছিল এটা খুব ক্ষতিকারক বাচ্চার পক্ষে, কিন্তু ওটা তখন দেওয়া হয়নি। এখন তো দেখছি ওটা অমূল্য জিনিস একদম। তারপর থেকে কিন্তু আমার মেয়ে মাঝে মাঝেই ভোগে, এবং এখনো ভোগে একটু কমজোরিও। এটা তো এখন দেখছি আমরা খুব খারাপ কাজই আমাদের। একদমই অজ্ঞানতার জন্য আমরা অনেক জিনিস অনেকটাই পিছিয়ে পড়েছি, সেই জন্যই সচেতনতা এতটা প্রয়োজন রয়েছে। আরো একজন দর্শক বন্ধু সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, শুনছি। নমস্কার, আমি নাম বলছি না, আমি একজন মা এবং আমি একজন আবৃত্তি শিল্পীও। তবে আমি প্রথমে যে প্রশ্নটা করবো, আমি একজন মানে খুব কমপ্লিকেশন প্রেগনেন্সির মধ্যে দিয়ে গিয়েছি। তো সেখানে প্রথমেই আমি একটা মানে অসুখ যেটার নাম বলছি, হয়তো অনেকের কাছে এটা খুব অন্যভাবে মানুষ নেয়, পিউরিফিকেশনের সময় প্রেগনেন্সি ক্যারি আউট করছিলাম। সেটা আমার এখন 20 বছরের মেয়ে। তো আমি সেই অবস্থায় অনেকের কাছ থেকে অনেক ধারণা পেয়েছি যে অ্যাবনর্মাল চাইল্ড হতে পারে, কারণ আমি কনসিভ করার আগে ওটা ট্রিটমেন্ট শুরু করে ফেলেছিলাম। তো সেই সময়ের মধ্যে অনেকে বললো ওই ইম্প্যাক্ট করতে পারে, মানে কন্ট্রাডিকশন হতে পারে ওষুধের সঙ্গে। ওটা নিয়ে আমার একটা চিন্তা যে আপনার সন্তান এখন সন্তান আপনার 20 বছর বয়স, আপনি তো একজন লড়াকু সাহসিনী মা, সেক্ষেত্রে আপনি কি বলবেন ডক্টর সিং? এখন যদিও বাচ্চাটি বড় হয়ে গেছে, তার 20 বছর বয়স, তবু আমাদের সচেতনতার জন্য যদি কিছু আপনি বলেন। খুব ভালো প্রশ্ন, এবং আমার মনে হয় আপনার লজ্জা পাওয়া উচিত নয়।
লজ্জা যদি কাউকে পেতে হয়, সেটা হচ্ছে আমরা ডাক্তারদেরই লজ্জিত হওয়া উচিত যে আমরা আপনার সমস্যাটার সেদিনই সমাধান করে দেয়নি। দেখুন, প্রায় 90% ডেলিভারিজগুলো নর্মাল হয়, 10%-এর ক্ষেত্রে হেল্প লাগে। আমাদের দেশে নানা রকম কারণে একটু কমপ্লিকেশন বেশি হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মা যদি স্ট্রেসড হয়ে যায়, মা যদি কাঁদে, মাকে যদি কেউ বকে, কোনো ডাক্তারবাবু যদি বলেন যে আপনার খুব কমপ্লিকেশন আছে, এই ভয়টা দেখান, তাহলে মায়ের গর্ভের মধ্যে বাচ্চাও কাঁদে, মাও কাঁদছে, বাচ্চাও কাঁদছে, মায়ের মন খারাপ, বাচ্চারও মন খারাপ। একটা জিনিস জানবেন যে শিশুটা জন্মাচ্ছে সে শুধু আপনার বাচ্চা নয়, ওটা হচ্ছে এই দেশের ভবিষ্যৎ। এবং এর মধ্যে 100 বিলিয়ন মানে হচ্ছে এই দেশের পপুলেশন হচ্ছে 1 বিলিয়ন, তার 100 গুণ এতগুলো তার রয়েছে, এবং এই তারগুলো যুক্ত হবে, এটাই আইকিউ। আমার মনে হয় সে সময় যাই থাকুক, এক্লেমশিয়া হয়, হাইপারটেনশন হয়, ডায়াবেটিস হয়, আমি একটাই কথা বলি, আপনি শান্ত থাকবেন, ভালো গান শুনবেন। আই অলসো সে যে আশেপাশে যারা রয়েছে, দে শুড এনকারেজ ইউ, ডোন্ট কোয়ারেল উইথ আ প্রেগন্যান্ট উমেন ইভেন ইফ শি মেক্স আ মিস্টেক। আপনি ভুল করলেও যেন আপনাকে কেউ বকাবকি না করে, কেন আপনাকে বকছে না শিশুকে। আমার মনে হয় আপনার কোনো ভয় নেই, আপনার মেয়ে বড় হচ্ছে, তার বুদ্ধির বিকাশ হয়েছে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কথা বলবেন, কিন্তু আপনি যেভাবে করেছেন তাতে আপনার কোনো রকম লজ্জা পাওয়ার কথা নয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইয়োর ফিলিংস। আজকে যারা মা হয়েছে আমি এইটুকুই বলবো যে এই 9 মাস সময়টা মনে রাখবেন, একটা গাছের মতন শিশু বড় হচ্ছে, তার হাত পা বাড়ছে, সমস্ত কিছু কল্পনা হচ্ছে। আপনি যে গানটা শুনছেন সেটা বাচ্চাও শুনছে, যে খাবারটা আপনি খাচ্ছেন সে বাচ্চাও গন্ধ পাচ্ছে। আপনি যদি মাছ খান তাহলে বাচ্চার মাছের প্রতি আকর্ষিত হচ্ছে, এটাকে আমরা ফ্লেভার ব্রিজ বলি। এবং প্রকৃতি সেই সুযোগটা করে দিয়েছে, সুবর্ণ সুযোগ দিয়েছে। ফলে একটা পর্দার আড়ালে বাচ্চা রয়েছে, কিন্তু বাচ্চার সমস্ত সেন্সরি অর্গান আছে যেটা আপনার আমার। সে দেখতে পারে, সে শুনতে পারে, সে কাঁদে, সে আনন্দ পায়, সে গন্ধ নেয়, সবকিছু। সমস্ত ইমোশনই, তার অনুভূতিগুলো তো এত তাড়াতাড়ি ডেভেলপ হয়ে যাচ্ছে। আচ্ছা ডক্টর ভট্টাচার্য, আসছে আপনার কাছে যারা ধরুন সিজারিয়ান সেকশনে যাদের ডেলিভারি হচ্ছে, তারা কত তাড়াতাড়ি সন্তানকে বুকের দুধ খাওয়াতে পারে? সঙ্গে সঙ্গে। যেমন সেটা আমরা অলরেডি ডক্টর সিং বলছিলেন তখনই, যে আমরা যেমন লেবার রুমে এরকম ব্যবস্থা করেছি, তার সঙ্গে সিজার মাদারদের যেহেতু ওই কর্ডার লেংথটা আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, আমরা তৎক্ষণাৎ মাকে তার সন্তানকে দিয়ে দিচ্ছি বুকে দেওয়ার জন্য। সিজার চলছে, এবং এখনকার দিনে সাধারণত পুরো অ্যানেস্থেসিয়া দিয়ে সিজার করা হয় না, সাধারণত রিজিনাল অ্যানেস্থেসিয়া বা স্পাইনাল বা এপিডিউরাল দিয়ে আমরা অপারেশনটা করি। কাজে মা জাগ্রত অবস্থায় ডাক্তারবাবুর সঙ্গে এবং বাচ্চার সঙ্গে দুজনের সাথে ইন্টারাক্ট করতে পারছে, এবং বাচ্চা যেহেতু সঙ্গে সঙ্গে মায়ের স্তনে পৌঁছে যাচ্ছে, কাজে নর্মাল ডেলিভারিতেও যেমন আমরা করতে পারি, সিজারের ক্ষেত্রেও সেটা আমরা করতে পারি, কাজে কোনো অসুবিধা নেই। এবং যে মারা ধরুন কর্মক্ষেত্রে ফেরত যেতে চান, তাদের জন্য একটা কোথাও না কোথাও একটুখানি সংকোচবোধ, একটা গিল্ট কাজ করে, সেই ক্ষেত্রে তারা কিভাবে মানসিক প্রস্তুতি নেবে? না, এটার ব্যাপারে যেটা ডক্টর সিং আগে একটু বলছিলেন, যে মায়েদের কিন্তু সচেতনভাবে এটাকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে। কারণ এখনকার দিনে নিউক্লিয়ার ফ্যামিলিজ এবং মেজরিটি ক্ষেত্রে বাবা মা দুজনেই কর্মরত, বাচ্চাকে অনেক সময় ছেড়ে যেতে হয়, এবং এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস ভাবতে পারি, যাকে আমরা বার্থ কম্প্যানিয়ন হিসেবে নিয়েছিলাম তার কোনো রোল আমরা এই ক্ষেত্রে এক্সটেন্ডেড রোল যদি আমরা প্লে করাতে পারি, মায়ের অ্যাবসেন্সে তিনি যদি বাচ্চাটাকে খেয়াল রাখেন। এবং মিল্ক ক্ষেত্রে মিল্ক ব্যাংকিংয়ের ব্যাপারে এবং মিল্ককে কীভাবে পাম্প করে প্রিজার্ভ করে রাখা যায় সেই ব্যাপারে আমি ডক্টর সিংকে বলবো একটু আইডিয়া দেওয়ার জন্য।
আমি একটু যদি পারেন ছবিটা যদি দেখাতে পারি, সুপ্রিম কোর্টের একটা আইন আছে যে ব্রেস্ট ফিডিং ইজ আ পাবলিক রাইট, ইট ইজ নো লঙ্গার এ চয়েস, এটা একটা শিশুর অধিকার। এবং যেখানে আমরা চাকরি করছি সেখানে একটা ওয়ার্কিং প্লেস করতে হবে, এমনকি এয়ারপোর্টে, এমনকি ট্রেনে। এরপরে সেকেন্ড প্রশ্ন হচ্ছে, যদি মা অফিসে চলে যায় তাহলে সে তার দুধটা বের করে দিতে পারে, 4 ঘন্টা পর্যন্ত রুম টেম্পারেচারে থাকে। যদি তার বাড়িতে ফ্রিজ না থাকে তাহলে জাস্ট একটা কুল আইস প্যাক দিয়ে 24 ঘন্টা রাখা যেতে পারে। যদি ফ্রিজ থাকে তাহলে -4 ডিগ্রিতে দরজার মধ্যে বা প্রথম 7 দিন থাকতে পারে, আর ডিপ ফ্রিজারের থাকতে পারে 3 মাস থেকে 6 মাস। আমি শুধু বলবো যে কোনো অর্থেই কৌটো দুধ খাওয়াবেন না, অন্য কোনো দুধ খাওয়াবেন না। মায়ের দুধ মায়ের বাচ্চার জন্যে, মোষের দুধ মোষের বাচ্চার জন্যে। প্রকৃতি আমাদের দুধকে বুদ্ধির বিকাশের জন্য করেছে। বাচ্চা রোগা হতে পারে কিন্তু তার বুদ্ধির বিকাশই একটা হোমোসেপিয়েনের পরিচয়। আচ্ছা, এই যে ভালো করে বাচ্চা খাচ্ছে, যে সাইন্সগুলো, সেটা আমরা কিভাবে বুঝবো? কোনো ছবির মাধ্যমে যদি আপনি আমাদের একটু দেখান। দেখুন, প্রথম কথাটা যদি আপনারা এই ছবিটা যদি দেখতে পারেন, আমি যে কথাটা বলছিলাম যে প্রথম দিন বাচ্চার একবার পেচ্ছাপ করলেই আমরা বুঝতে পারি যে সে তার পেট ভরেছে, কেন সে জল খাচ্ছে না, শুধু মায়ের দুধ খাচ্ছে। দ্বিতীয় দিন 2টো, তৃতীয় দিন 3টে এবং 4টে, এবং স্টুলগুলো কালার তৃতীয় দিন দিয়ে চেঞ্জ হয়। আমরা যদি ইউরিন আর স্টুল দিয়ে দেখি, স্পেশালি ইউরিন দিয়ে, তাহলে আমরা বলতে পারবো যে বাচ্চার পেট ভরেছে। আরেকটা জিনিস দেখবেন, বাচ্চা জোরে কাঁদবে এবং আপনার বুকের দুধ খাওয়ানোর পরে মনে হবে যে আমার বুকের দুধ হালকা হয়ে গেছে। আবার বলছি, ওজন দেখে প্রথম কয়েকদিন, প্রথম 1 সপ্তাহ বাচ্চার ওজন কমে, ফলে ওজন বাড়ছে না মানে আমার দুধ হচ্ছে না, এই ভুল ধারণাটা করবেন না। ওয়েট গেইন 1 সপ্তাহ পর থেকে শুরু হয়। এবং আরেকটা কথা বলি যে এটা যদি ছবি দেখানো যায়, যে বেশিরভাগ মারা মনে করেন যে আমার বুকের দুধ আর হবে না, বাচ্চা আর দুধ খেতে চাইছে না। দেখবেন যে বাড়িতে কেউ বলে দিয়েছে যে তোমার দুধে বাচ্চা শক্তি পাবে না, কিন্তু প্রথম কথাটাই বলেছি, ছবিতে যদি দেখেন যে দুধটা কিন্তু মায়ের মাথাতে রয়েছে। ফলে রাজস্থানে আমরা দেখলাম যে 6 ফিট মা আছে, ভীষণ সুস্থ, কিন্তু দুধ হচ্ছে না। কিন্তু যে মোমেন্টে আমরা প্রাইভেসি দিলাম, মাকে একটু চা দুধ দিলাম, মা চান করলো, দুধ চলে আসলো। অর্থাৎ মা যেভাবে রিল্যাক্স করতে পারে, বাচ্চাকে মায়ের সঙ্গে লাগালে তাহলে দুধটা হয়ে যাবে। মা যদি অফিসেই যায়, অফিস থেকে ফেরত এসে যে সময় থাকবে না, দুধটা বের করে ফ্রিজে রেখে দেবে বা কোনো ঠান্ডা জায়গায় রেখে দেবে, এসেই আবার হচ্ছে যে নিজের বুকের সঙ্গে লাগিয়ে রাখবে। আমার মনে হয় এইভাবে আমরা চাকরিও করতে পারবো, বাচ্চাকে মায়ের বুকে। আরও একটু এটা সম্বন্ধে ডিটেলসে আমরা একটু আলোচনা করি, যেটা কম্প্রিহেন্সিভ ল্যাকটেশন ম্যানেজমেন্ট সেন্টার, সেটার ব্যাপারে একটুখানি আমাদের জনগণকে আরো একটুখানি খুব সুন্দর আপনি বলেছেন দিতে চাই। যে যদি আমরা বলি যে দেখুন, সব থেকে ভালো হচ্ছে মা যখন বুকের দুধ লাগিয়ে খাচ্ছে। WHO বলছে দিস ইজ দ্য বেস্ট মেথড। কেন? সে শুধু খাবার পাচ্ছে না, সে হাত দিয়ে এক্সপ্লোর করছে, মায়ের গন্ধ পাচ্ছে, বুদ্ধির বিকাশ হচ্ছে। যদি না হয় তাহলে মায়ের এক্সপ্রেশন মিল্ক করে। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যাংক শব্দটা সারা পৃথিবী থেকে আলাদা হয়ে গেল। ওরা বলল ব্যাংক মানে আমরা বিক্রি করছি আর কিনছি। একটা নতুন শব্দ আবিষ্কার হলো, কম্প্রিহেন্সিভ ল্যাকটেশনাল ম্যানেজমেন্ট সেন্টার। সেটা হচ্ছে যে মা যদি মরেও যায় তাহলে অন্য মায়ের দুধ পরীক্ষিত করে সেটা স্টোর করে সেই দুধই খাবে। যদি অনেক সময় মা অসুস্থ থাকে বা বাচ্চা অসুস্থ থাকে তাহলে LMC সেখানে দাঁড়িয়ে আমরা যদি আরেকবার দেখি, এই LMC হচ্ছে যেখানে দাঁড়িয়ে নিজের মায়ের দুধ আমরা আগে স্টোর করে রাখবো, পরে খাওয়াতে পারি। আমি একটা কথা বলবো আপনাদের, আসুন আমরা রিসেন্টলি এইমস যোধপুরে এটা আমি বানিয়েছি, কিভাবে CLMC চলে
এখানে একটা এক্সপ্রেশন রুম হয়, মায়ের চান করার জায়গায় থাকে, কিভাবে দেখুন আলাদা আলাদা রুম আছে, প্রাইভেসি আছে, সেই মিল্কটাকে আমরা ডিপ ফ্রিজ করি। তারপরে যে বাসনে রাখি, আপনি স্টিলের বাসনে রাখতে পারেন, গ্লাসের বাসনে রাখতে পারেন, সেগুলোকে কি করে স্টেরিলাইজ করা হয়, মাইক্রোবায়োলজি টেস্টিং হয়, তারপরে মাদের কাউন্সেলিং হয়। আমার মনে হয় যে এই পুরো বিষয়টা যদি আমরা বোঝাই, তাহলে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার, তারা একটা নিয়ম করেছেন, মা চাকরি করলেও, মা অসুস্থ হলেও নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। এমনকি কোভিডের সময়ও আমরা কিন্তু মা এবং বাচ্চাকে আলাদা করিনি। সারা বিশ্ব যখন আলাদা করেছিল, আমরা কিন্তু বাচ্চাদের সঙ্গেই রেখেছিলাম। একদমই তাই। এই যে কর্মজীবী মায়েদের জন্য এটা একটা অত্যন্ত আশার খবর রয়েছে, এবং সেক্ষেত্রে সেই মায়েরা নিজেদের মানসিক প্রস্তুতি কিভাবে নেবে ডক্টর ভট্টাচার্য, এবং তার সাথে সাথে সে তো একা এই যুদ্ধে লড়াই করতে পারবে না, তার পরিবার, তার কর্মক্ষেত্র, সবাইকে একসাথে তাকে সাপোর্ট করতে হবে। সেই ব্যাপারে সেই কারণে বলেছিলেন যে স্কুল লেভেল থেকে ট্রেনিংটা দরকার, সমাজের পরিবর্তন দরকার, এবং যারা অফিস কলিগস আছেন, অফিস সিনিয়র্স আছেন, তারাও যেন সাপোর্টিভ রোল প্লে করেন যিনি ল্যাকটেটিং মাদার কলিগের জন্য। এই ব্যাপারটা না থাকলে পরিবারের মানুষ এবং অফিসের মানুষরা যদি সামগ্রিকভাবে এই প্রবলেমটাকে বুঝে স্নেহ দিয়ে তাদেরকে আগলে রাখার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে কোনো প্রবলেমই কোনো মাই ফেস করবে না, কোনো বাচ্চাই কোনো প্রবলেম ফেস করবে না, এবং ভবিষ্যতে আমরা একটা নতুন ভারতবর্ষ দেখতে পাবো। কিন্তু এখানে আমি একটা জাস্ট কথা বলবো যে ঠাকুরমা, তাদের কিন্তু ভীষণ প্রয়োজন। বাচ্চা বড় হতে গেলে একটা বাবা মা হয় না। A child does not belong to only the parents. A child belongs to a family. এবং যাদের গ্র্যান্ড প্যারেন্টস থাকবে না, আপনারা কমিউনিটির মধ্যে খুঁজুন ঠাকুরমার ঝুড়ি, এটা দিয়ে কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট হয়। ঠাকুরমার মতন কোনো মানুষ যদি থাকে, তাহলে বাচ্চার কিন্তু এটা হয়। এটা কিন্তু দুজনেরই দুজনকে প্রয়োজন। মানে ঠাকুরমা যেমন নাতি নাতনিকে প্রয়োজন, নাতি নাতনিদের কিন্তু ঠাকুমাকে প্রয়োজন। কাজেই আমরা আবার যৌথ ফ্যামিলিতে ফিরে আসি, বোধহয় সেটাই ভবিষ্যৎ। আমি যদি আপনি সুযোগ দেন, কয়েকটা কথা বলতে চাইবো। যদি ছবিগুলো দেখানো যায়, আমরা কিছু ছবি বানিয়েছিলাম দর্শকের জন্য। প্রথমটা হচ্ছে যে নর্মাল ডেলিভারি ইজ এ ন্যাচুরাল প্রসিডিওর, সিজারিয়ানে সার্জারি হয়। সিজারিয়ানে সময়টা কম লাগে, কিন্তু মা এবং বাচ্চার বন্ডিং হয় না, যেটা দিয়ে তার ব্রেন ফরমেশন হয়। সিজারিয়ান মে বি লেস পেনফুল, বাট ইট ইজ মোর রিস্কি টু দ্য মাদার। মায়ের মৃত্যু হারটা অনেক বেড়ে যায়। ভেজাইনাল ডেলিভারির ক্ষেত্রে তাড়াতাড়ি রিকভারি হয় এবং মা এবং বাচ্চার বন্ডিংটা খুব ভালো হয়। পরের ছবিটা আমরা দেখব যে সিজারিয়ান সেকশনের ক্ষেত্রে মায়ের রোগ হওয়ার, বাচ্চার ভবিষ্যতে রোগ হওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়, ভেজাইনাল ডেলিভারিতে কম হয়। ভবিষ্যতের কথা ভেবে ভেজাইনাল ডেলিভারি শুড বি প্রোটেক্টেড আনলেস আনটিল দেয়ার ইজ আ মেডিকেল ইমার্জেন্সি। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে ভেজাইনাল বার্থে ভালো ব্যাকটেরিয়াগুলো বাচ্চাদের যায়। আমি কয়েকটা কথা বলতে চাইব, সেটা হচ্ছে যে আরেকটু যদি আমরা একটা ছবি দেখে নিই। এই যে পর্দা দিয়ে লেবার রুম ছিল এতদিন, ক্যানিংয়ে আমরা কিন্তু অ্যালুমিনিয়াম পার্টিশন করলাম এবং মায়ের কান্নাটা কমে গেল। ফলে আমরা লেবার পেন কমাতে পারি মেডিসিন ছাড়া। 2 নম্বর হচ্ছে আজকে মেসেজ দিতে চাই যে মাদের জন্য যে স্বাভাবিক প্রসবের পরে মায়ের দ্রুত শারীরিক ও মানসিক সুস্থতা লাভ হয়। অপারেশন জড়িয়ে যেগুলো জটিলতা সেটা কম হয়, মা ভালো থাকে। শিশুদের জন্যও ভালো নর্মাল ডেলিভারি, কেন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা দেখলাম নিঃশ্বাসে প্রশ্বাসে কষ্টটা কম হয় এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশের উন্নয়ন হয়। তাই আজকে আমরা বলতে চাইব যে স্বাভাবিক প্রসবটাকে যদি প্রয়োজন না হয় কাটাবেন না। শুভ দিন সেদিন হয় যেদিন বাচ্চা এই পৃথিবীতে আসতে চায়। শুভ দিন কোনো পণ্ডিত ঠিক করতে পারে না,
কোনো ডাক্তার ঠিক করতে পারে না। অ্যালাউ দ্য চাইল্ড টু ডিসাইড হিজ ওন বার্থডে, তাকেই ঠিক করতে দিন কবে কখন সে পৃথিবীতে আসতে চায়। কাজে এটাই শুভ দিন হোক, বাচ্চাই ঠিক করুক তার জন্মের তারিখ। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আজকের আমাদের খুব সুন্দর একটা আলোচনাটা শেষ করতে একদমই ইচ্ছে করছে না, তবুও দর্শক বন্ধুদের জন্য জানিয়ে রাখবো যে আগামী 7ই অগস্ট যে অনুষ্ঠানটা সুস্বাস্থ্যে রয়েছে সেটি হলো মাতৃদুগ্ধের বিকল্প নেই। অনুষ্ঠানে রয়েছেন অধ্যাপিকা ডক্টর সুচন্দ্রা মুখার্জি এবং ডক্টর চৈতালি দত্ত রায়, সঞ্চালনায় থাকছেন সোমা মুখার্জি। সত্যি মা ও শিশুর বন্ধন কিন্তু শুধু রক্তের নয়, সেটা ছোঁয়ার, সেটা চোখের ভাষার, এবং সেই জন্যই একটা সুস্থ শিশু, একটা সফল শিশু জন্ম নেয়। তাই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা আমাদের এই মাতৃত্বটা যেন ভয়ে লজ্জায় না করি, সেটা যেন ভালোবেসে করি। তার জন্য সমাজকে, পরিবারকে, সকলকে একসাথে এই লড়াইয়ে নামতে হবে। দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সকল মায়েরা, নমস্কার। বিনোদনের সঙ্গে নান্দনিকতা, এই দুইয়ের মেলবন্ধন ঘটায় কিন্তু শুধুমাত্র দূরদর্শন।